আসসালামু আলাইকুম। চিত্রচিরে চৈত্র মাস লিখেছেন মোমো সাহা। সময় কখনো থেমে থাকে না। এই যে প্রেমের ঋতু বসন্ত, সে কি প্রেমিক হারানোর যন্ত্রণায় কবু নিশ্চুপ থাকে? থাকে না। কারণ প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে। খুব সহজে সে বিচ্ছেদের যন্ত্রণা ভুলে বাঁচতে শিখে যায়। সময়টা রিক্ত বসন্ত গিয়ে গ্রীষ্মের আগমনীর মাস, নতুন বছরের প্রথম মাস। বাহার ভাইয়ের জেল জীবনের অতিক্রান্ত ১১১ দিন, বদলে গেছে সবকিছু। চিত্রারা ফিরে এসেছে নিজের বসত ভিটাতে। সওদাগর বাড়িতে পিন পতন নীরবতা। কোথাও যেন দূর বন হতে ভেসে আসে কানাকুয়োর অকল্যাণের সুর। বাতাসে বাতাসে কেমন স্বজন হারানোর সুখ। সেই সুখ ভোলানোর জন্য আফজাল সওদাগর ওহির বিয়ের তারিখ ঠিক করেছেন আবার। দ্রুতই তিনি সেরে ফেলতে চান বিয়েটা। অন্তত এই সুবাদে আনন্দরা হুমড়ি খেয়ে পড়ুক বাড়ির আঙিনায়। হাসিরা না হয় আরেকবার বাদন মুক্ত হোক। প্রতিটি মানুষের মাঝে নিজস্ব ভাঙন, অথচ প্রকাশে তারা করছে ভালো থাকার চেষ্টা। মিরপুরের আধুনিক কলোনি শেওড়াপাড়ার পাশ ঘেঁষে যাওয়া শুনশান জনমানবহীন হোটেলের সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। পরনে তার সাদা থ্রি পিস, চোখে লাগানো রোদ চশমা এবং মুখে লাগানো মাস্ক। খুব ধৈর্যের সাথে মিনিট কয়েক ব্যয় করে সে এখানে দাঁড়িয়ে আছে কারো অপেক্ষায়। হালকা ঘামের আভাস দেখা দিচ্ছে তার দেহ জুড়ে। আরো মিনিট পাঁচেক ব্যয় করতেই বড় আলিশান হোটেলটি থেকে বেরিয়ে এলো সাদা পাঞ্জাবি পরা উঁচু লম্বা শক্তিশালী দেহের পুরুষ। মুখে লেগে থাকা মোহনীয় হাসি, শীতের শীতলতায় লাল লাল ওষ্ঠ। নির্দ্বিধায় সুপুরুষ বলা যায় তাকে। হোটেলের বাইরে এসে কাঙ্ক্ষিত রমণীকে চোখে পড়তেই মুচকি হাসলো সে। বেশ ভদ্রতার সাথে বলল, চিত্রা, এম আই রাইট? বেশ শান্তভাবে চিত্রা উত্তর দিল, হ্যাঁ। ভদ্রলোকটি পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে বলল, খুব ভুল না করলে আপনি বর্তমানে জেল খাটা আসামি বাহারের প্রেমিকা, তাই না? চিত্রার কমল মুখমণ্ডল শক্ত হয়ে উঠল। সে কর্কশ কণ্ঠে বলল, না, শুভাকাঙ্ক্ষী। চিত্রার উত্তরে বেশ দানবীয় এক হাসি দিল লোকটা। কোমরে দুহাত রেখে গা জ্বালানো হাসি দিয়েই বলল, হয় হয়, এমনই হয়। প্রেমিকের কঠোর সময়ে প্রেমিকারা তাদের পরিচয় দিতে চায় না। প্রেমিক তখন শুভাকাঙ্ক্ষী হয়ে রয়। লোকটার গা জ্বালানো কথায় বিরক্ত হলো চিত্রা। চোখ মুখ বিরক্তিতে কুঁচকে এলো তার। অসহ্য রকমের একটা মুখ ঝামটা দিয়ে বলল, প্রেমিক প্রেমিকার সংজ্ঞা শুনতে আমি আপনার কাছে আসিনি, দরকারেই এসেছি। আমার দরকারি কথাটা শুনবেন দয়া করে? হ্যাঁ, বলুন। আমার আবার অত সময় নেই। বর্তমানে নিজের সামনের অবস্থানগত ছেলেটার সাথে কথা বলার ন্যূনতম ইচ্ছা ও চিত্রার মাঝে নেই। তবু বিপদের সময় ইচ্ছা অনিচ্ছার চেয়ে গুরুত্বটা বেশি ভূমিকা পালন করে। সেজন্যই চিত্রা নিজেকে ধাতস্থ করে বলল, আপনি নিজের এমন পাওয়ার ভুল কাজে লাগানো বন্ধ করবেন। যেমন, আপনার জন্য আজ আমার বাহার ভাই দোষী না হয়েও 14 শিখের ওই অন্ধকার ঘরে আটকে আছে। তার উপর কোনো উকিল আমাদের পক্ষের কেস লড়তে ইচ্ছুক নন। একমাত্র আপনি তাদের ভয় দেখাচ্ছেন বলে তারা রাজি হয়েও পিছিয়ে আসছে। সরকার পক্ষ থেকে যাও একটি উকিল পেয়েছিলাম, তাকেও নানান প্রলোভন ভয় দেখিয়ে দমিয়ে ফেলেছেন। গত প্রায় 4টি মাস যাবৎ দুবার কেস কোর্টে উঠেছে, অথচ কোনো লাভ হচ্ছে না। সব দিক দিয়ে ফলস ইনফরমেশন দিয়ে আমার বাহার ভাইকে আপনি অপরাধী অপরাধী প্রমাণ করাচ্ছেন। রাজনীতি যদি কুকাচেই লাগান, তবে সে রাজনীতির মানে কি? আর কিছু? নিজের এতগুলো কথার বিপরীতে সামনের লোকটার এমন উত্তরে ভীষণ বিরক্ত হলো চিত্রা। মাথার মাঝে তরতর করে রাগেরা হামাগুড়ি দিল। চোখ মুখ তার নিমিষেই লাল হয়ে উঠল। কণ্ঠধ্বনি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে এসে চেঁচিয়ে বলল, আপনাকে আমি খুন করব। কথাটা বলার সাথে সাথেই চিত্রার গলাটা বেশ শক্ত করে চেপে ধরলো লোকটা। এতক্ষণে ফুরফুরে মেজাজটা আর দেখা গেল না লোকটার মধ্যে। শরীর ও চেহারা জুড়ে কেবল কাঠিন্যতা। সেই কাঠিন্যতা চলে গেল কণ্ঠস্বর অব্দি। চিত্রার গলার মাঝে আরো চাপ দিয়ে ধীর কণ্ঠে বলল, আওয়াজ নিচে। ভয়, অস্বস্তি এবং ব্যথায় চিত্রার দম আটকে আসার উপক্রম। চোখ মুখ উল্টে উল্টে গিয়ে নাজেহাল অবস্থা। মুখ বেয়ে কিছুটা লালাও বেরিয়ে এলো। চিত্রার এহেন দশা দেখে হয়তো মায়া হলো লোকটার। ছেড়ে দিল সে চিত্রার গলা। আবার আগের মতন ফুরফুরে মেজাজ, অথচ গাম্ভীর্য নিয়ে বলল, আপনাকে যদি এখানে মেরে পুঁতেও ফেলি, তাহলেও কেউ আমার কিছু করতে পারবে না। কিন্তু আপনাকে কেন মারলাম না বলেন তো? কাশতে কাশতে চিত্রার অবস্থা নাজেহাল, কিন্তু কথা শোনার জন্য তাকালো লোকটার মুখমণ্ডলে। চেহারার মাঝে উত্তর শোনার আগ্রহ। লোকটা নিজের রোদ চশমাটা পড়তে পড়তে কিঞ্চিত ঠাট্টা করে বলল, আপনাকে আমার ভালো লেগেছে। আমার কাছে ধরা দিয়ে বেশ ভুল করেছেন। এবার পস্তানোর পালা। চিত্রা কিছু বলতে গিয়েও বলতে পারলো না। তন্মধ্যে বিশাল কালো গাড়িটা দিয়ে লোকটা চলে গেল দৃষ্টিসীমার বাইরে।
চিত্রা কেবল চেয়ে চেয়ে দেখলো। এখানে আসাটা যে তার চরম ভুল হয়েছে তা সে মিনিটের মাঝেই উপলব্ধি করতে পারলো, কিন্তু হয়তো উপলব্ধি করতে বড্ড দেরি করে ফেলেছে। বিশাল লাইন শেষ করে প্রায় 2:30 বাজলো চিত্রার বাহার ভাইয়ের সাথে দেখা করার সময় আস্তে আস্তে। মানুষটার চেহারা ভেঙে গিয়েছে বাজেভাবে, চোখের নিচে কালো কালি পড়েছে, কিন্তু রমনাকে দেখে তার ঠোঁটে ফুটে উঠেছে হাসি, মায়াময় সেই হাসি। বাহার ভাই এসে বসলেন চিত্রার বরাবর। লোকটাকে দেখেই চিত্রার কান্না এলো। কেবল বাহার ভাইয়ের মুখের পরিবর্তন ঘটেনি, ঘটেছে চিত্রারও। মেয়েটার হাসি হাসি মুখখানা এখন শুকিয়ে গিয়েছে ভীষণ অবহেলায়। মুখে দেখা গিয়েছে অবাঞ্ছিত কতগুলো ব্রণ। প্রথম কথাটি বললেন বাহার ভাই। রমনা, মুখের এই অবস্থা কেন? কি করেছো মুখটার? চিত্রা ঠোঁট উল্টে কেঁদে ফেললো। গম্ভীর হয়ে বলল, আপনি নিজের মুখটা দেখেছেন? সে আমি না হয় জেলখানায় থাকি বলে এমন হয়েছি। আমিও জেলখানাতেই থাকছি। আপনাকে ছাড়া আমার পুরো পৃথিবীটা জেলখানার মতোই মতোই বাহার ভাই। বাহার ভাই আলগোছে টেবিলের উপর থাকা চিটার হাতটা ধরলেন, আলতো হাত বুলিয়ে মেয়েটার কান্না দমানোর চেষ্টা করলেন। কণ্ঠে তার তুমুল অধিকার বোধ। আমার রমনাকে কষ্ট দিও না মেয়ে, আমি যে বেঁচে আছি ওই মুখটার দিকে চেয়েই। চিত্রা বাহার ভাইয়ের হাত দুটোতে ঠোঁট ছোঁয়ালো, টুকরে কেঁদে উঠল। বাহার ভাইয়ের চোখ দিয়েও এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ল। উদাস কণ্ঠে বললেন, এক জীবন কেঁদে কেটে বুঝি ফুরিয়ে যাবে আমাদের রমনা? আফসোস নিয়েই মরে যাব বুঝি? দেখা করার সীমাবদ্ধ সময়টা শেষ হলেই নুরুল সওদাগর মেয়েকে তাড়া দিলেন না, বরং দূরে দাঁড়িয়ে থেকে ভুগছেন অপরাধ বোধে। সারাদিন উকিলদের দরজায় দরজায় ঘুরে হতাশ চিত্রা বিরস মুখে বাড়ি ফিরল। ড্রয়িং রুমে তখন সওদাগর বাড়ির সকলেই প্রায় উপস্থিত। ক্লান্তিতে ভেঙে পড়া চিত্রাকে দেখতেই মুনিয়া বেগম নিজের হাতের চায়ের ট্রেটা টেবিলে রেখে ছুটে এলেন। মেয়ের বাহু জড়িয়ে ধরে উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলি আজ? শরীরটার কি অবস্থা করেছিস, দেখেছিস? চিত্রা নিষ্প্রাণ দৃষ্টিতে মায়ের দিকে তাকালো, হতাশ স্বরে বলল, ভালো উকিলের খোঁজ করতে গিয়েছিলাম আম্মু। বাহার বাড়িটার যে ওখানে থাকতে কষ্ট হচ্ছে। মুনিয়া বেগম করুণ দৃষ্টিতে তাকালেন মেয়ের পানে, সান্ত্বনা দিয়ে বললেন, এভাবে ভেঙে পড়লে তো হবে না। তোমার বাহার ভাইকে আমরা ফিরিয়ে আনবই। আমিও আমার কলিগদের সাথে কথা বলেছি ভালো উকিলদের খোঁজ পাওয়ার জন্য। এবছর বোর্ড পরীক্ষাতেও বসলে না, জীবনটা নষ্ট করো না। তুমি এত চিন্তা করো না, সব ভালো হবে। সত্যি যদি সবটা ভালো হতো। কথাটা বলার পর পর বেরিয়ে এলো বিষণ্ণ দীর্ঘশ্বাস। আফজাল সওদাগর তখন সোফায় বসে কোনো গভীর ভাবনায় মগ্ন হয়ে ঝিমুচ্ছিলেন। চিত্রার কথা তার কর্ণগোচর হতে চোখ মেলে তাকালেন, নরম স্বরে বললেন, আমিও করেছিলাম উকিলের খোঁজ, কিন্তু কেউ রাজি হচ্ছে না। আফজাল সওদাগরের কথা থামতেই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন রোজা সওদাগর। খ্যাক খ্যাক করে বললেন, কেন কেন, আপনাকে কেন ওই ছেলের জন্য উকিল খুঁজতে হবে? রাস্তার ছেলের জন্য এত কিসের দরদ আপনার? কেমন বেজন্মা ছেলে সে, এমন ভয়ানক পাপটা করেছে? কথাটা থামতেই সশব্দে কাচের টেবিলটা ভেঙে যাওয়ার শব্দ হলো, সাথে সকলের দৃষ্টিগোচর হলো চিত্রার রক্তাক্ত হাত, মুখে ভয়ঙ্কর ক্রোধানল। ভাঙা কাচের একটা টুকরো তুলে ধরে নিজের বড় চাচির দিকে তাক করে শাসানো স্বরে বলল, বাহার ভাইয়ের নামে আর একটা খারাপ কথা যদি আপনার মুখ দিয়ে বের হয়, তবে জিহ্বাটা আর থাকবে না কথা কথা বলার জন্য। উপস্থিত সকলে আহাম্মক হয়ে তাকিয়ে রইল চিত্রার পানে। তাদের পরিচিত চঞ্চল আবেগী সেই ছোট চিত্রাকে খুঁজে বেড়ালো এই মানবীর মাঝে, কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে সেই বাচ্চার চিত্রা রণচণ্ডীর রূপ ধারণ করেছে। মুনিয়া বেগম তাজ্জব বনে কেবল উচ্চারণ করলেন, চিত্রা। চিত্রার চোখে মুখে তখনও হিংস্রতা। হাতের কাজটা ছুঁড়ে মারল দূরে। ওহি, চাঁদনি, অবনী বেগম, তুহিন সহ সবাই এই ভয়ঙ্কর চিত্রার দিকে ফেল করে তাকিয়ে রইল। কাঁচ ভাঙার শব্দে নুরুল সওদাগরও নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। রোজা সওদাগর মুখে কাপড় চেপে কান্না আটকানোর অদম্য চেষ্টা করলেন। অভিযোগের স্বরে নিজের স্বামীর পানে তাকিয়ে বললেন, আপনি চুপ চুপ থাকবেন আজও? নিজের সন্তানের বয়সী মেয়ের থেকে এমন আচরণ পাবো বলেই কি আমার এত ত্যাগ তিতিক্ষার পরে সাজিয়েছিলাম এ সংসার? এটাই কি আমার প্রাপ্য? আফজাল সওদাগর কিংকর্তব্য বিমূঢ়, তবে চিত্রা এমন আচরণ করতে পারে ভাবেননি তিনিও। গম্ভীর কণ্ঠে যখন তিনি চিত্রার উদ্দেশ্যে বললেন, তোমার অন্যায় হয়েছে চিত্রা। তৎক্ষণাৎ চিত্রার তাচ্ছিল্য ভরা কণ্ঠে উত্তর ভেসে এলো, আপনার চেয়ে আমার অন্যায়টা বোধ হয় কমই বড় চাচা। আবার অযাচিত নীরবতা গ্রাস করলো সওদাগর বাড়িতে। প্রতিটি প্রাণী হতবিহ্বল, মেয়েটা কি পাগল হলো? সবার নীরবতা ছাপিয়ে শোনা গেল চিত্রার কণ্ঠ, অসহায় স্বরে সে বলল, ভরণ পোষণের দায়িত্বই যদি না নিতে পারেন, তবে কেন সন্তানের ভার মাথায় নিয়েছিলেন চাচা? আফজাল সওদাগর, রোজা সওদাগর এবং নুরুল সওদাগর বাদে কেউ বুঝলো না চিত্রার কথার মর্মার্থ। অনেক দিনের লুকানো রূপকথার অতীত বেরিয়ে আসতে চলেছে ভেবেই ধপ করে সোফায় বসে পড়লেন আফজাল সওদাগর।
মাথা নিচু করে বিধ্বস্ত কাচের দিকে তাকিয়ে রইলেন। মনে হলো যেন হিমালয় ভেঙে পড়েছে। বড় চাচা মানুষটি তো হিমালয়ের চেয়ে কম ছিলেন না সওদাগর বাড়ির সদস্যদের কাছে। তবে হিমালয়েরও জঘন্য অতীত থাকতে পারে তা যেন সবার ভাবনার বাইরে ছিল। নুরুল সওদাগর আজ কিছু বললেন না। বাহারকে জেলে নেওয়ার পর থেকেই লোকটা চুপচাপ থাকেন, কোনো রকমের কটূক্তি করেন না। এজন্য অগাধ পরিবর্তন। চাঁদনি আপা চিটার কাছে এলো, স্থির নয়নজোড়া অথচ চঞ্চল মন। কোনো একটা অনাকাঙ্ক্ষিত ভয়ে ধুরু ধুরু কাঁপছে বুক। তবুও সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলো, চিতাবাঘ কি বলছিস, পাগল হলি নাকি? চিত্রা হাসলো, তাচ্ছিল্য করে বলল, না গো আপা, পাগল হইনি। তোমাদের কাছ থেকে লুকানো এতদিনের অস্বচ্ছ অতীতটা পরিষ্কার করছি। আমার বাহার বাড়ির তো কোনো দোষ নেই, তবে তার জন্য কেন এমন কথা উঠবে সেই কৈফিয়ত আমার চাই। রোজা সওদাগর ভীত হলেন, ছোট ছোট চক্ষুদয়ে ভর করল ভয়। ভীত গলায় বললেন, চিত্রা, তোর মাথা গরম এখন, ভুলভাল বলিস না। কথাটা শুনতে স্বাভাবিক মনে হলেও কোথাও যেন চরম নিষেধাজ্ঞার আভাস, হয়তো সতর্কবার্তা। চিত্রা মানল না সেই সতর্কবার্তা, কেবল তাচ্ছিল্য করে বলল, চাঁদনি আপা, একটু আগে তোমার আম্মু বলল না বাহার ভাই বেজন্ম? সেই বেজন্ম মানুষটা কার সন্তান জানো? তোমার বাবার। ড্রয়িং রুমে ছোটখাটো বোমা ফাটলো মনে হয়। আফজাল সওদাগর মুখ ঢেকে ফেললেন দুহাতে। চাঁদনি ধমকে বলল, চিত্রা। কিন্তু চিত্রা থামলো না, একটু স্বার্থপর হলো সে। অনবরত বলে গেল বাহার ভাইয়ের জীবন বৃত্তান্ত। সবাই টান টান উত্তেজনা এবং অবাক ভাব নিয়ে শুনল সে বৃত্তান্ত। কারো পা কাঁপছে, কারো বা চিত্ত। এতদিনের পুষে রাখা ঐতিহ্য ভেঙে গেল তো ব্যথা হবেই। সেটা এক মনে বলল সবটা। কোনো বিরতি নেই, কোনো ক্লান্তি নেই। বাহার ভাইয়ের শরীর থেকে সব ধরনের কলঙ্ক যেন সে মুছে দেবে। পৃথিবীর বুকে বাহার ভাই কেবল উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে। বাহার ভাইদের কোনো কলঙ্ক নেই। অনবরত দীর্ঘ এক বক্তব্যের পর থামল চিত্রা। তার পরিবারের লোক যেন সেই ধাক্কা সামলাতে না পেরে পাথর হয়ে গেছে। বড় চাচার মতন মানুষের অবহেলার জন্য আজ বাহার ভাই এবং তার পরিবারের এই দশা। চাঁদনি নিজেকে যথেষ্ট সামলে নিল। মাহতাবের ঘটনার পর থেকে মেয়েটা নিজেকে এখন সামলে নিতে শিখে গেছে। সে নিজে বাবার দিকে স্থির দৃষ্টি ফেলে অসহায় কণ্ঠে বলল, আব্বু জানো, মাহতাব আর তোমার মাঝে আজ কোনো পার্থক্য আমি খুঁজে পেলাম না। অথচ এটা তো হওয়ার কথা ছিল না। আফজাল সওদাগর কিছু বললেন না, তবে ধমকে উঠলেন রোজা সওদাগর। চাঁদনি সে ধমককে পাত্তা না দিয়েই বললেন, মাহতাব হয়তো ইচ্ছাকৃত তার সন্তানকে মেরেছে নিজের হাতে, অথচ তুমি অনিচ্ছাকৃত ভাবে হলেও নিজের সন্তানের খুনি। তোমাকে যে মানুষটা ভালোবেসেছে, বুকে যত্নে আগলে রেখেও তোমার চরিত্রে তকমা না লাগিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তুমি সে মানুষটারও খুনি। তুমি কিভাবে এত পাষাণ হলে আব্বু? আমার আব্বুর না নরম মাটির দেহ ছিল, মন তবে কেন এত পাথর হলো? রোজা সওদাগর মানুষ হিসেবে যেমনই হোক, কিন্তু স্ত্রী হিসেবে পরিপূর্ণ। তাই তো স্বামীকে এমন প্রশ্নবিদ্ধ হতে দেখে তিনি চুপ থাকতে পারলেন না। তেড়ে এলেন মেয়ের দিকে, আঙুল উঁচিয়ে চিৎকার করে বললেন, তুই কাকে প্রশ্ন করছিস? এই মানুষটাকে, যে তোদের সুখের জন্য সারাদিন রাত খেটে গিয়েছে। আমি দিচ্ছি তোর প্রশ্নের উত্তর। আমার কারণে তোদের বাবা ওদের কাছে যেতে পারেনি। কোনো মেয়ে তার স্বামীর ভাগ দিতে পারে বল? আমিও পারিনি। যখন জানলাম আমার স্বামী বাইরে ঘর করছে, মানতে পারিনি তখন। তবুও চুপ ছিলাম নিজের অক্ষমতার জন্য। বিবাহিত জীবনে একটা সন্তানের মুখ দেখাতে পারিনি। আমার কি জোর খাটানো সাজে? কিন্তু যখন তুই হলি, তখনই পেয়ে গেলাম তোর বাবাকে আটকানোর অস্ত্র। আমি জানতাম বাহারের মাঝে প্রসব ব্যথায় কাতরাচ্ছিল, কিন্তু আমি বলিনি। তুই স্বামীর ভাগ দিতে পারতি বল? সেই ছোট বয়সে এই সংসারে হাল ধরেছি, সংসারের বেড়াজালে পড়ে ধীরে ধীরে ননির পুতুল থেকে কাঠের পুতুল হয়েছি। কিন্তু এ সংসার আমাকে কি দিল বল? স্বামীটাও শেষ অব্দি বাইরে সংসার পাতলো। মানতে পারতি তোরা? তোর দাদির অত্যাচার সহ্য করতাম সন্তান নাই বলে, পাড়াপড়শির কটু কথা। কিন্তু দিন শেষে যদি তোর বাবা অন্তত আমার সাথে থাকতো, তাহলে আমার আফসোস ফুরতো। এই যে যখন জানলাম চিত্রার জন্য তোর সন্তানটা বেঁচে নেই, তখনও আমি আমার অতীতের সেই ভয় থেকে এমন করেছি। আমি তো জানতাম আমার হাসি খুশি সংসারের ভেতরের খবর। ভয় হচ্ছিল এই ভেবে যে আমার মতন না তোরও আবার এমন ভাবে পড়তে হয়। আমিও তো দিন শেষে মানুষ, কষ্ট আমারও তো হয়। কিন্তু ওই যে কথায় আছে না, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সেদিন ওদের অসহায় অবস্থার কথা জেনে চুপ ছিলাম, আর আজ আমরাও একই জায়গায় দাঁড়ানো। হায় রে জীবন। কেউ আর কোনো কথা বলল না। একই অবস্থানে কেটে গেল অনেকটা সময়। বারবার ধাক্কায় সওদাগর বাড়ির ভিত্তিটা বেশ নড়বড়ে হলো। আনন্দের বেলা ফুরালো, প্রাণগুলো আজ আধমরা।